বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার ফিরছে? দলটি যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল, এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে। প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে, পতাকা উঠছে, স্লোগান দিচ্ছে মানুষ। কয়েক মাস আগেও এমন কিছু কল্পনা করা যেত না। ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। রাষ্ট্রের ভেতরে কিংবা বাহিরে থেকে তেমন ছকই আঁকা হচ্ছে। তাহলে ডিসেম্বরে কি শুরু হবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন? ভারত আসলে আওয়ামী লীগ করে, ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে। সর্বভারত আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে? সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে? দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে? পুরো হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ইউনূস মহাজনের মাইন্ড কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল, তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। কারণ পালানো ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ বাংলাদেশের জনগণ তাদের না চিনে, না তাদের জানে, না তাদের কাছে ক্ষমতা দিয়েছে, না তাদের ক্ষমতা দিবে। বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মাটির সাথে এদের এখন কোনো সম্পর্ক নেই। আলী রিয়াজ বিদেশি নাগরিক, রাজার রহমান বিদেশি নাগরিক, আর লম্পট এবং খুনি বারবার প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সুখবর পেতে চলেছে ডিসেম্বর মাসে। তাহলে কি হতে যাচ্ছে ডিসেম্বর মাসে তা জানবো আজকের এই ভিডিওতে। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে চারদিক থেকে আন্তর্জাতিক চাপ ঘিরে ধরেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই চাপটি সহ্য করতে পারবেন নাকি এখান থেকে পালিয়ে যাবেন, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে। এগুলো কি বলেন, কি বলছেন এইসব? কিন্তু বাস্তবতা হলো এটাই। কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের যেখানে শেকল বাঁধা ছিল, সুতো বাঁধা ছিল, সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল, সহযোগিতা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে যেতে শুরু করেছে। আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব, চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না। শুধু তাই নয়, গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে, বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুঁচকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে। এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না, এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি, এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না। এই দাবি থেকে, এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে। আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত 16 মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা 17 মাসে করতে যাব আর কয়েকদিনের মধ্যে, সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউনূস সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলো। এই লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে চাই। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আন্তর্জাতিক মহলের, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব 4 দিনের একটি সফরে এসেছিলেন। 4 দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ, নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল। আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন, অনলাইনে এবং অফলাইনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে। শুধু কমনওয়েলথ না, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ভারত আছে। ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতায় করছে। আমি বরাবর একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে, ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে। সর্বভারত আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে? সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে? দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে? অত্যন্ত পরিতাপের বিষয়, 54 বছর পর গত বছর ডক্টর ইউনূস যখন আসে ক্ষমতায়, গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান।
গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে, বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে, ইউনূস সরকার এসে গত বছর সেগুলো করেনি। এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ, যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি, সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারের মধ্যে আছে। সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা, আন্তর্জাতিক বিশ্ব, দেশীয়, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে, দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে, কোনো কোনো পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, প্রকাশ্যে না হলেও নেপথ্যে। এই যখন অবস্থা, তখন প্রত্যেকটি পক্ষ, দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা বাংলাদেশের ভালো চায়, তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে। এই ফিরতেই হবে তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন। প্রেসক্রিপশনগুলো এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না, কিন্তু ভিতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন। আজকে 28 তারিখ, আমরা যে মুহূর্তে কথা বলছি, 28 তারিখ তার ফেরার কথা। তিনি ফিরবেন। দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র। এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয়। বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের যে পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন না, গত 16 মাসে যে বাংলাদেশের পতন হয়েছে, এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাতারের দোহা। সেই দোহাতে পরামর্শের জন্য গেছেন খলিলুর রহমান। সেখান থেকে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনূস সরকারের প্রতি, সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে। এই যখন অবস্থা, তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে? আওয়ামী লীগ ডিসেম্বরেই হয়তো বিজয় উৎসব করতে যাবে। আমি দিন তারিখ বলবো না যে অমুক দিন থেকে এ হচ্ছে, যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে। এবং ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। কেউ কেউ বলছেন যে 8 ফেব্রুয়ারি, এখনো দিন তারিখ ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে। কেউ কেউ বলছেন 8 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতিতে এগুচ্ছে। কিন্তু নির্বাচন তফসিল, নির্বাচন এগুলো হবে কিনা, এ ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। তবে সাথে এ কথাও বলে রাখা ভালো যে এই যে বর্তমান যে বন্দোবস্ত ওয়ালারা আছে, এটাকে বন্দোবস্তই বলা হয়, ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দল, এরা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেবার চেষ্টা করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এদের সঙ্গে না থাকলেও, আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে হলেও, পাকিস্তানকে সাথে নিয়ে হলেও এরা একটা সাজানো গোছানো পাতানো নির্বাচন করবার শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে এবং করে যাবে। এবং এরা কোনোভাবে চাইবে না বা চাইছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ নির্বাচন করুক, কিংবা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক। কারণ দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুহূর্তে যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না। এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এবং এরা এই যে বর্তমান বন্দোবস্ত অলারা যদি দেশে অবস্থান করে, এদের পিঠের চামড়া থাকবে। আপনি মনে করেন গত 16 মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছে কল্পনা করতে পারছেন না। যারা ভেতরের খবর রাখেন তারা জানেন, কিন্তু সাধারণ মানুষ কল্পনাও করতে পারছেন না দেশটাকে কোথায় নিয়ে গেছে। যার দরুন এরা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে যাবার চেষ্টা করবে, অব্যাহত রাখবে, এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু কোনো কিছুতে যে কাজ হবে না সেটিও পরিষ্কার। আমরা এই কথা বলে শেষ করতে পারি যে ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ একটা বিজয় উৎসব করবে। বাংলাদেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর, অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশেছি, এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে, 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে, পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে
বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইনকাচি পায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইনকাচি পায় পড়েছে বলুন তো? প্রথমত, ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ, দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ, যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, না হলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার সিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো, তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না, কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর, কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খুল্লাই কথাটি বলছেন, মানে এই কথাটিই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে, সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে, সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন, এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া নয়, কিন্তু হুমকি তো দিয়েছেন। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। কূটনৈতিক ভাষা। ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো, তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক, সবকিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে। এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস। মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস। তাহলে ইউরোপের বাজার থেকে কেনাও উচিত এয়ারবাস। যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে, এটা খুবই বাস্তব হিসাব। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে? একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস, এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ? বাংলাদেশের যাত্রী আছে, রুট আছে, লাভজনক অপারেশন আছে। জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম? বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, ব্যবস্থাপনাগত অদক্ষতা, রুটের সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি। এখন ধরুন, ইউনূস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য, যাতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে, যাতে সম্পর্ক খারাপ না হয়, আলোচনার টেবিল ঠান্ডা থাকে। 15 মাস কেউ কিছু বলেনি, কিন্তু এখন তো বলতে শুরু করেছে। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে, এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে, বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না। আর যখন বাস্তব দাম দিতে হয়, তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড়। এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা। বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে, তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে। যুক্তরাষ্ট্র ভাবছে, আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে, বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে। ইউরোপ ভাবছে, এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস, তার মাধ্যমে তো ক্ষমতায় এসছো, এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সে অঙ্গীকার পালিত হয়েছে। ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায়, সবাই এখন ডেলিভারি দিতে চায়, প্রতিশ্রুতির ডেলিভারি। এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট। দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে, রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে। এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে। এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে। একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না, তা ইউনূস এবং তার সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন।
তাই না? রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন, অর্থনৈতিক হিসাব যদি না মিলে বা মিল খায়, তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে। অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব, কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না, তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে। এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশে এই মুহূর্তে যা চলতেছে, প্রতি মুহূর্তে ডক্টর ইউনূস থেকে শুরু করে রাজার রহমান থেকে শুরু করে আলী রিয়াজ থেকে ডাস্টবিন শফিক থেকে শুরু করে আমার ভাবির ছেলেরা যে দুর্নীতি করতেছে, এগুলো সবকিছুর সাথে একটা না একটার সাথে মিল আছে। যখন যখন মাথায় পছন্দ ধরে তখন পুরো বডি আর বাঁচতে পারে না মাসে। তেমনি ডক্টর ইউনূস যখন নিজের 666 কোটি টাকা মওকুফ করে নিয়েছে এবং 2029 সাল পর্যন্ত তার সকল ব্যবসা বাণিজ্যের খাজনা মাফ করে নিয়েছে, তখন তার চেলা পেলা সাঙ্গ পাঙ্গ, তার হুরি বুড়ি সুরি গেলমান এরা বসে থাকবে কেন? তার স্টাফেরা, তার ডাস্টবিন শফিক বসে থাকবে কেন? বিষয়টা এরকম হয়ে গেছে, বাংলাদেশে এখন লুটিয়ে দেমা ছিটিয়ে দেমা লুটে পুটে খাই অথবা গনিমতের মাল। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনজিওর দোকানদারদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনসিপি গ্যাংয়ের মব সন্ত্রাসীদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে জুলাই সন্ত্রাসী 24শে জুলাই সন্ত্রাসী আন্দোলনের খলনায়কদের জন্য। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। তো বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে, দেখে তারা সিদ্ধান্ত নেবে। তার জন্য রজা রহমান কখনো কখনো খলিলুর রহমান চলে যায়, রজা রহমান চলে যায় অজিত ধওয়ালের কাছে, কখনো চলে যায় কাতার। বাংলাদেশে যে আমি জানি না কি কি অভিযোগ করেছে তার কাছে, বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্থানা আছে, ঘাঁটি আছে, পাকিস্তানের এজেন্টরা আছে, এটা কে না জানে? তার জন্যই তো এত লম্বা লম্বা কথা, তার জন্যই তো 7 সিস্টার খেতে চায়। বাংলাদেশের ক্যান্টনমেন্ট কিন্তু এখন মনে করা হয় যে আইএসআইয়ের ক্যান্টনমেন্ট, পাকিস্তানের সেনাদের ক্যান্টনমেন্ট। বাংলাদেশের চিটাগাং বন্দর তো এখন মনে হয় যে পাকিস্তানের বন্দর, যদিও পাকিস্তানের বন্দর অন্য দেশের কাছে চুক্তিতে দেওয়া, অন্য দেশের কাছে বর্গা দেওয়া। তারা আসছে এখন বাংলাদেশের পাকিস্তান বন্দরে ঢুকে, তাদের কোনো চেকিং নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের বড় জ্যাঠা আসছে হিসেবে তাদেরকে ট্রিট করা হয় যে বড় জ্যাঠা এসে তাড়াতাড়ি জলচকে বিছায় দাও, বসতে দাও। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই যে যারা এখন পাকিস্তানকে এইভাবে আজকারা দিচ্ছার ফলাফল তাকে ভোগ করতে হবে। পাকিস্তানের জঙ্গি মৌলবীরা আসতেছে ওয়াজের নামে ঘুরতেছে, আমরা তা দেখতেছি, সারা দেশে চষে বেড়াচ্ছে। এটা কি ভারতের জানা নাই? ভারত জানে যে বাংলাদেশে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি আছে, জানা না? জামালপুর ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে নদীর চরে দিয়ে কোথায় কোন ঘাঁটি করতেছে এটা খোঁজ তারা রাখে না? কোথায় ট্রেনিং দিচ্ছে এরা কি জানে না? ভারত তো বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। বাংলাদেশের সাধারণ মানুষ জানে কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং হয়, আর ভারত জানবে না? আর বাংলাদেশ এখন জঙ্গিবাদের এতই আস্ফালন যে এই দেশে গান নিষিদ্ধ, এই দেশে শিল্প সাহিত্য নিষিদ্ধ, এই দেশে বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ, এই দেশে সংখ্যালঘুরা কথা বলতে পারবে না, এমনকি আওয়ামী লীগ সংখ্যাগুরু দল হয়ে তারা ঘরে থাকতে পারবে না। এই হচ্ছে এখন বাংলাদেশ। তো এই বাংলাদেশ সম্পর্কে এখন পৃথিবী জানতেছে না। জাপান বলে দিয়েছে যে এটা একটা টাইম বোমা। জাপান বলেছে বাংলাদেশ সম্পর্কে। বিশ্বব্যাংক কি বলেছে? 5 বছরের মধ্যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে। আবার আজকেও পত্রিকা এসেছে বিশ্বব্যাংক এবং আইএমএফ বলেছে বাংলাদেশের মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাবে আস্তে আস্তে, মানে দরিদ্র বাড়বে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও তারা কিভাবে এই ইউনূসের চামচামি করতে পারে? তারপরেও কিভাবে তারা এই দেশের কিছু মানুষ দেখি ইউনূসের পক্ষে কথা বলে? এদের মিনিমাম তো লজ্জা থাকা উচিত। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।